সামনে একটি ট্রাক উল্টে রাস্তা বন্ধ হয়ে গেছে, এজন্য এখানে যানজট লেগে গেছে। এই বারেক টিলাতে আসলে আপনারা এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে এত সুন্দর, এত চমৎকার একটা জায়গা। আর এই জাদুকাটা নদীর পানি দেখলে আপনি অভিভূত হবেন। এখানে এত রঙের, এত কালারের পানি একসাথে কিভাবে সম্ভব? এটা সবই আল্লাহ পাকের কুদরত। দেখেন তো ফাইনালি ট্যাকের ঘাট আসার পরে আমরা মোহাম্মদ সোহেল তো ওনার মোটরসাইকেলে চড়ে বসলাম, আর উনি আমাদেরকে শিমুল বাগান সহ সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবে। শেষ কবে মোটরসাইকেল নিয়ে খেয়া পার হয়েছি আমার মনে নেই, পুরো বিষয়টা আমি খুব উপভোগ করলাম। কিছু দূর যাওয়ার পরেই আমাদের ট্রলারটি প্রচণ্ড পানির ঢেউ আর স্রোতের কবলে পড়ে, যা দেখে মনে হচ্ছিল আমরা যেন সেন্ট মার্টিনে যাত্রা শুরু করেছি। আসলে এটা অকল্পনীয় যে হাওরের পানিতে এখানে এত ঢেউ, সবাই খুব ভয় পাচ্ছিলাম। প্যাকেজে খাবো, আর সেটা হচ্ছে আনলিমিটেড ভাত, এক টুকরো মুরগির মাংস, আর আলু ভর্তা, আর হচ্ছে ডাউল। এগুলো হচ্ছে একটা প্যাকেজ, আর ভাতটা ডাউলটা হচ্ছে আনলিমিটেড। তো এই হচ্ছে আমাদের এখনকার খাবার। আমরা এখন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। ভোরের আলো ফুটতেই বাহিরের দৃশ্যগুলো, প্রতিটা দৃশ্য যেন এক একটা ছবির ক্যানভাস। একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে, দেখেন আপনারা একটু, একেবারে নিরিবিলি একটা সড়ক, মাটির রাস্তা, যে রাস্তা এখনো পাকা হয়নি। তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত 12টা, আর আজকে আমরা রওনা দিচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। সাগর ভাই আর এখানে আছে খোরশেদ আলম, বাবু ভাই। তো আজকে আমরা সকলে একসাথে মিলে টাঙ্গুয়ার হাওর ঘুরবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভ্রমণে গাড়ির সিট নিয়ে ভেজাল লেগেই থাকে, তো এই জন্য লটারির ব্যবস্থা করা হয়েছে, যে যেখানে সিট পাবে তাকে সেখানেই বসতে হবে। আমরা বাঁ পাশে 4th সিট নাম্বার পেলাম। যাত্রার শুরুতে বৃষ্টির দেখা পেলাম, বৃষ্টি মাথায় নিয়ে এখন আমরা যাচ্ছি। আর আমাদের গাড়িটি এখন চৌরাস্তা চলে এসেছে, আর চৌরাস্তা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ হয়ে নেত্রকোনা দিয়ে আমরা আজকে সুনামগঞ্জ যাব। আর আমাদের আজকের ভ্রমণ প্ল্যানটি এভাবেই করা হয়েছে। আমাদের গাড়িটি এখন ত্রিশাল ময়মনসিংহে এসে পৌঁছেছে। সামনে একটি ট্রাক উল্টে রাস্তা বন্ধ হয়ে গেছে, এজন্য এখানে যানজট লেগে গেছে। তো এখন আমাদেরকে বাঁ পাশ থেকে ডান পাশ দিয়ে উল্টো রাস্তায় যেতে হবে। আর সামনে ট্রাকটি উল্টে আছে, বৃষ্টি আর অন্ধকারের কারণে দেখাতে পারছি না। তো আমাদের গাড়িটি এখন উল্টো পাশে চলে এসেছে, এভাবেই যাত্রা শুরু করলো। ঘড়িতে সময় এখন 2টা 34 মিনিট। এই ময়মনসিংহ চরখাই বাজার, এইখানে আমরা এই যে সকলে একসাথে চা খাচ্ছি। চা নাস্তা হালকা পাতলা খেয়ে এখন আমরা আবার আমাদের গাড়িতে চলে যাব। আমাদের গাড়িটি আবার চলতে শুরু করেছে ময়মনসিংহের উপর দিয়ে নেত্রকোনা হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোহনগঞ্জের একটি মসজিদ, আর এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা, মোহনগঞ্জ পৌর গোরস্থান। আর এই হচ্ছে মসজিদ। তো এখান থেকে আজকে ফজরের নামাজটা পড়লাম। তো এখন আমরা আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। ভোরের আলো ফুটতেই বাহিরের দৃশ্যগুলো স্বপ্নের মতো লাগছিল, প্রতিটা দৃশ্য যেন এক একটা ছবির ক্যানভাস। এখানে একটি মসজিদ রাস্তার পাশেই। বাহিরের প্রকৃতিটা এত সুন্দর, এত চমৎকার, যেহেতু এটা হাওর কবলিত এলাকা, জলাশয় এবং গাছপালা সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ ছিল এখানে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বাদশাহগঞ্জ, আর এখান থেকে ট্রলার নিয়ে আমাদের আজকের হাওর ভ্রমণের যাত্রা শুরু হবে। এখানে আমাদের গাড়িটি পার্কিং করা হয়েছে, আরও বেশ কিছু গাড়ি আছে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে।
আজ সব কিছুই কেন যেন ছবির মতো সুন্দর লাগছে। এখন আমরা রওনা দিয়ে যাচ্ছি টেকের ঘাটের দিকে। হাওরের পাশে চমৎকার একটি স্কুল, চমৎকার পরিবেশে। এমন পরিবেশে পড়াশোনা করার মজাই আলাদা। আমরা ছুটে চলেছি, আর কিছু দূরেই দেখা যাচ্ছে আকাশ ভেঙে যেন মেঘ করছে। দেখেন কত দূর থেকে দেখছি আমরা। ঘড়িতে সময় এখন 6টা 35 মিনিট। আর কিছুক্ষণ আগে আমরা আমাদের টাঙ্গুয়ার হাওর যে ভ্রমণ যাত্রা সেটা শুরু করলাম। তো বাস থেকে নেমে আমরা এই ট্রলারটি নিয়ে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের যাত্রা শুরু হয়েছে। তো এখন আমরা যাচ্ছি। আর দেখেন এই সকালের আকাশটা কত সুন্দর। কিছু দূর যাওয়ার পরেই আমাদের ট্রলারটি প্রচণ্ড পানির ঢেউ আর স্রোতের কবলে পড়ে, যা দেখে মনে হচ্ছিল আমরা যেন সেন্ট মার্টিনে যাত্রা শুরু করেছি। আসলে এটা অকল্পনীয় যে হাওরের পানিতে এখানে এত ঢেউ। সবাই খুব ভয় পাচ্ছিলাম। হাওরের বুকে একটি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের মানুষকে শিক্ষিত করার জন্য একটি স্কুল অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হাওরের বুকে রংধনুর ছোঁয়া লেগেছে। ট্রলার থেকে বসে আমরা সেটা উপভোগ করছি। বিশাল হাওরের বুকে এমন একটি বাড়ি দেখে মনে হচ্ছিল যেন আমার কল্পনার সেই স্বপ্নের বাড়ি। বিশাল হাওরের বুকে ছোট্ট ট্রলার নিয়ে আমরা চলে এসেছি এই হাওরের জনপ্রিয় স্থানটিতে। এখানে পর্যটকরা আসলেই গোসল করার জন্য নেমে পড়ে। গোসল করার জন্য এই জায়গাটি বেশ জনপ্রিয়। এখানে শুধু পর্যটকরাই আসে, আর কিছু ছোট ছোট নৌকায় পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট এবং চা নাস্তা বিক্রি করার জন্য কিছু লোক আসে। এছাড়া এখানে মানুষ নেই বললেই চলে। আর এখানে আপনি ট্রলার নিয়ে আসলে ছোট নৌকা চলে আসবে আপনার কাছে লাইফ জ্যাকেট ভাড়া দেওয়ার জন্য, অথবা কিছু চা, সিগারেট বা চিপস বিক্রি করার জন্য। তো আমাদের ট্রলার থেকেও তারা এসেছিল। তো আমরা এখন এখানে নামবো না, তাই এখান থেকে আমরা এখন চলে যাব টেকের ঘাটের দিকে। আর দেখেন বাইরে কিছু বৃষ্টির পর আমরা এখন বাইরে আসলাম। এতক্ষণ ট্রলারের ভিতরেই ছিলাম। বাইরে এসে এমন একটি দৃশ্য দেখব, এটা আসলে কল্পনায় ছিল না। বাহিরটা দেখেন, একপাশে হাওর, একপাশে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো, আর পরিবেশটা এত মনোমুগ্ধকর লাগছিল। তো আমাদের ট্রলারটি চলে এসেছে টেকের ঘাটের খুব কাছেই। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি এখানে নোঙর করবে। প্রিয় বন্ধুরা, এইমাত্র আমরা ট্রলার থেকে নামলাম, আর এটা হচ্ছে টেকের ঘাট। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা অটো নিয়ে চলে যাব বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। আজকের আকাশটা সকাল থেকেই মেঘলা, এখন পর্যন্ত ওইভাবে রোদ ওঠে নাই। আর আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে আজকে রোদ উঠবে কিনা বাকি সময় সেটাও বলা যাচ্ছে না, কারণ অলরেডি কিন্তু প্রায় 11টার কাছাকাছি এখন বাজে। আর একটু দেখেন আকাশের অবস্থাটা, মানে আকাশ কোথাও পরিষ্কার নেই, পুরো আকাশ ভরাই মেঘ। টেকের ঘাট আসার পরে এই যে এখানে আপনারা অসংখ্য হোটেল, রেস্টুরেন্ট পেয়ে যাবেন। টেকের ঘাট আসার পরে আমরা সকলেই খাবার খাওয়ার জন্য বসে গেলাম। আর এখানে আমরা এখন প্যাকেজে খাবো, আর সেটা হচ্ছে আনলিমিটেড ভাত, এক টুকরো মুরগির মাংস, আর আলু ভর্তা, আর হচ্ছে ডাউল। এগুলো হচ্ছে একটা প্যাকেজ, আর ভাতটা ডাউলটা হচ্ছে আনলিমিটেড। তো এই হচ্ছে আমাদের এখনকার খাবার।
আমরা এখন খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। খাওয়া দাওয়ার পর এখন এখানে মোটরসাইকেল ভাড়া নিয়ে দরদাম চলছে। তো আমাদের বেশ কিছু মোটরসাইকেল লাগবে, তো তারা একটু বেশি চাচ্ছে, এই জন্য আমরা একটু দরদাম করতেছি। এখানে যতগুলো মোটরসাইকেল আছে তারা কেউই শিমুল বাগান যেতে চায় না। শিমুল বাগান বাদ দিয়ে তারা বাকি স্পটগুলো দেখাতে চায়, এই জন্য তারা 400, 450, 500 টাকা চাচ্ছে। তো আমরা চাচ্ছি শিমুল বাগান দেখার জন্য। ট্যাকের ঘাট থেকে পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আপনি এখানে চাঁদের গাড়ি পেয়ে যাবেন, অটো। তো ফাইনালি ট্যাকের ঘাট আসার পরে আমরা মোহাম্মদ সোহেল, তো ওনার মোটরসাইকেলে চড়ে বসলাম, আর উনি আমাদেরকে শিমুল বাগান সহ সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবে। আর শিমুল বাগান যাওয়ার সময় যে গুদারা একটা ভাড়া আছে, মানে ফেরি পার হওয়া লাগে, তো ওইটা আমরা দিব খরচ, ওইখানে হয়তো 40-50 টাকা লাগবে। আর ভাইয়ের সাথে এখন আমরা যাত্রা শুরু করলাম। এই অংশটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের অংশ। তো আমরা এখান থেকে এই পাহাড়গুলো দেখে ভাবি যে পাহাড়গুলো কত সুন্দর, ওইটা যদি আমাদের দেশের অংশ হতো বা ওইখানে যদি আমরা যেতে পারতাম, আর ওইখান থেকে পাহাড়ে বসে তারা ভাবে যে বাংলাদেশের এই অংশটা কত সুন্দর, এখানে কত হাওর আছে, ছোট ছোট জলাশয় আছে। হ্যাঁ, তারা ওইখান থেকে ভাবে যে এই অংশটা খুব সুন্দর, আর আমরা এখান থেকে ভাবি যে ওই অংশটা কত সুন্দর। তো এই হলো একটা ব্যাপার। আসলে দুনো পাশটাই সুন্দর। আর পাহাড়ে ওঠা কিন্তু, পাহাড়ে চড়া কিন্তু একটা খুবই মুশকিলের ব্যাপার, কারণ আপনারা যারা পাহাড়ে চড়ছেন জানেন, পাহাড়ে ওঠা, পাহাড় থেকে নামা, এটা কিন্তু খুবই একটা কষ্টদায়ক কাজ। এটা যারা অভ্যাস নেই বা যারা একটু বয়স্ক তাদের জন্য খুবই মুশকিল। আমাদের যা আছে তাতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা এখন কিন্তু শিমুল বাগানের দিকে যাচ্ছি। এই জায়গাটা একেবারে গ্রামীণ পথ, মাটির রাস্তা, ছোট ব্রিজ করা হয়েছে। নাম তুমি ভাই। আর এখানে যে কাঠের সেতুটা পার হওয়ার জন্য আমরা নেমে গেলাম, রিস্ক নিলাম না, কারণ একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এটা টেম্পোরারি একটা ব্রিজ করা হয়েছে কাঠ দিয়ে, এখানকার লোকাল মানুষ তারা নিজেরা এটা তৈরি করছে। আর এখানে আরো একটা বাঁশের ব্রিজ করা হয়েছে। মোটরসাইকেল ভাড়া করার সময় কেন ড্রাইভাররা এই শিমুল বাগানের উদ্দেশ্যে আসতে চায়নি, এখন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। প্রথমত ট্যাকের ঘাট থেকে শিমুল বাগানে যাওয়ার রাস্তাটা খুবই দীর্ঘ এবং এই রাস্তাটার অবস্থাও খুব বেহাল, এই জন্যই ড্রাইভাররা এখানে আসতে চায় না। একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে, দেখেন আপনারা একটু, একেবারে নিরিবিলি একটা সড়ক, মাটির রাস্তা, যে রাস্তা এখনো পাকা হয়নি। তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে। আর এখানে যদি আজকে আমরা না আসতাম, তাহলে এখানে আসার যে এক্সপিরিয়েন্সটা, যে অভিজ্ঞতা আমরা এখান থেকে পেলাম, সেটা আমাদের পাওয়া হতো না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সামনে খেয়াঘাট, আর এখন আমরা খেয়াঘাট পার হয়ে তারপর চলে যাব শিমুল বাগানে। এই মাত্র একটি দেখেন একটা খেয়া নৌকা আসলো ওপার থেকে, মানুষ এবং মোটরসাইকেল সহ। জায়গাটা দেখেন, কত সুন্দর একটা জায়গা, আর পানিগুলো এত সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা হয়ে গেলে কিন্তু এখানে আর খেয়া পার হওয়া লাগবে না। এই যে ব্রিজের কাজ চলতেছে এখানে। খেয়াঘাট পাড়ি দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করে নেওয়া হয়, আর যদি মোটরসাইকেল সাথে থাকে তাহলে আরও 10 টাকা যোগ হবে, সব মিলিয়ে 30 টাকা করে দিতে হয়। শেষ কবে মোটরসাইকেল নিয়ে খেয়া পার হয়েছি আমার মনে নেই, পুরো বিষয়টা আমি খুব উপভোগ করলাম। এই হচ্ছে আমাদের মোটরসাইকেল,
আর আমরা এইমাত্র শিমুল বাগান এরিয়াতে আসলাম। তো ফাইনালি আমরা শিমুল বাগানে আসলাম। আর এখানে আসার পর এই কাউন্টার থেকে 50 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। জনপ্রতি 50 টাকা টিকিট আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। বাগানে প্রবেশ করার পর এরকম অসংখ্য ঘোড়া দেখতে পাবেন, যাদের ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন রাজা, বাদশাহ, দুলাভাই, আরও অনেক ধরনের নাম। তো কিছু অর্থের বিনিময়ে আপনি এই ঘোড়ায় চড়ে একটি বাড়তি বিনোদন নিতে পারবেন আর খুব সহজেই বাগান প্রদক্ষিণ করতে পারবেন। অসম্ভব সুন্দর একটি বাগান। এখানে আসতে যে কষ্ট হয়েছে পথে, এই বাগান দেখার পর সেই কষ্ট দূর হয়ে গেছে। এত সুন্দর একটি শিমুল বাগান। বাচ্চাটার নাম কি? রানী বাদশাহ, হিরো রাজা বাদশাহ, উড়া রাজা বাদশাহ, হিরো রাজা। এই তোমার গুলো ভাঙ্গা, তুমি এনেছো কে? এ বদ্দা, তুমি রেস দাও না এটা নিয়ে। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত এই শিমুল বাগান। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে। এই বাগানে প্রধানত শিমুল গাছ দেখা যায়, যা ফাগুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ঢেকে যায়। বাগানটি সাধারণ দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে। মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রাকৃতিক রঙিন উৎসবের কারণে বিশেষ করে ফটোগ্রাফার ও প্রকৃতি প্রেমী। গাছগুলোতে কিছুদিন আগেও পাতা ছিল না, সবগুলো পাতাই ঝরে গিয়েছিল। তো এখন আবার নতুন পাতা গজাইছে, এই জন্য এই পুরো বনটা একদম সবুজ দেখাচ্ছে। কিছুদিন পর আবার এখানে ফুলও ফুটবে, তখন এই জায়গাটা আরো বেশি সুন্দর হবে। লাল এবং সবুজের সে এক অন্যরকম এক সৌন্দর্য। এই যে দেখেন, এই হচ্ছে শিমুল বন, আর এই বনের সাথে এই যে নদী। নদীর ওই পাশে দেখেন এই যে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো, কি চমৎকার একটা দৃশ্য। এক পাশে শিমুল বন, মাঝখানে নদী, আর ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয়ের এই পাহাড়গুলো। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে, চমৎকার। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীরে ঘেঁষে গড়ে উঠেছে এই শিমুল বাগানটি। আপনারা এখানে আসবেন, এখানে না আসলে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এখানে আসলে একটু কষ্ট হবে, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। চমৎকার একটা জায়গা, মনোমুগ্ধকর একটা জায়গা। তো প্রিয় বন্ধুরা, উনি হচ্ছে মোহাম্মদ সোহেল ভাই, আর ওনার মোটরসাইকেলে চড়েই কিন্তু আমরা এখানে এই স্পটে আসছি। আর এখানে কিন্তু সবাই আসতে চায় না, কারণ হচ্ছে এই রাস্তাটা একটু মাটির রাস্তা, আর বেশ কিছু জায়গা ভাঙাচোরা, তো অনেকেই আসতে চায় না। তো উনি আসছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনি ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন তো। 017 63 0086 42। আচ্ছা, উনি নাম্বারটা বলছে, তারপরে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা যারা এই হাওরের পরিদর্শনে আসবেন, ভ্রমণে আসবেন, তারা ওনার নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুবই আন্তরিক এবং ভালো মানুষ, তো ওনার সাথে আপনারা এখানটা ঘুরতে পারবেন। শিমুল বাগান থেকে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এখান থেকে বের হচ্ছি। এখান থেকে বের হয়ে চলে যাব বারেকের টিলায়, আর সেখানে গিয়ে আপনাদের সেখানটাও দেখাবো। শিমুল বাগান করে এখন আমরা চলে এসেছি বারেক টিলা দর্শনীয় স্থানের দিকে। আর কিছুটা পথ গেলে আমরা পেয়ে যাব সেই দর্শনীয় স্থান। চলে এসেছি বারেক টিলা, আর এই হচ্ছে বাংলাদেশের সীমানা পিলার, ওপারে ভারত। প্রিয় বন্ধুরা, এখন আমরা আছি বারেক টিলায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে নদীটা, এটাই হচ্ছে জাদুকাটা নদী। একটু দেখেন কত চমৎকার, কত সুন্দর একটা নদী। কত ধরনের পানি এখানে দেখা যাচ্ছে, কোথাও লালচে, কোথাও নীলচে, হ্যাঁ, কোথাও
একটু বাদামি রঙের পানি, বেশ কয়েক রঙের পানি এখানে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হাউস বোট নিয়ে অনেকে এই জাদুকাটা নদীতে ঘুরতেছে। এখান থেকে দাঁড়িয়ে বেশ কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে, দেখাতে পারছি কিনা। এই যে দেখতে পাচ্ছেন 3-4টা ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে, যেখান থেকে অবিরত পানি ঝরছে। জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। এই বারেক টিলাতে আসলে আপনারা এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে এত সুন্দর, এত চমৎকার একটা জায়গা। আর এই জাদুকাটা নদীর পানি দেখলে আপনি অভিভূত হবেন। এখানে এত রঙের, এত কালারের পানি একসাথে কিভাবে সম্ভব? এটা সবই আল্লাহ পাকের কুদরত। দেখেন এখান থেকে ঝর্ণা থেকে অঝোর ধারায় পানি ঝরছে, তার নিচে হচ্ছে জাদুকাটা নদী। আর এখানে এই যে বারেক টিলা থেকে আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতেছি। জাদুকাটা নদীর গভীরতা 8 মিটার এবং অববাহিকার আয়তন 125 বর্গ কিলোমিটার। এই নদীতে সারা বছরই পানি প্রবাহ থাকে, তবে সাধারণত স্বল্প বন্যায় নদীর দুকুল প্লাবিত হয়। দেশের খনি শিল্পে নদীর ব্যাপক অবদান রয়েছে। জাদুকাটা নদীর উৎপত্তি ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় হতে। বারেক টিলা বাংলাদেশের সুনামগঞ্জের একটি দর্শনীয় স্থান। বারেক টিলা, যা বারিক্কা টিলা বা বারেকের টিলা নামেও পরিচিত, সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ, পাহাড়, হাওর নদী। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য যেন এক লীলাভূমি। অবৈধভাবে সীমানা পাড়ি না দেওয়াই ভালো, তাতে এমন ঘটনা ঘটতেই পারে, বোঝানোর জন্য অভিনয় করলাম। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের এক পাশে বাংলাদেশের সীমান্ত, অন্য পাশে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড়। বারিক্কা টিলাতে রয়েছে 40টির মতো আদিবাসী পরিবার। এই এলাকায় 365 একর জায়গা জুড়ে রয়েছে রং বেরঙের নানা প্রজাতির গাছপালা। বারিক্কা টিলায় বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। সেই পথেই যাবার সময় আমরা দেখব মিনি সুইজারল্যান্ড। এছাড়াও রয়েছে সুনামগঞ্জ সাদা পাথর। বারিক্কা টিলা থেকে নীলাদ্রি লেক যাওয়ার পথে এই রাস্তাটা ভাঙাচোরা, উঁচু নিচু, ঢালু, ভাঙাচোরা, এবড়ো খেবড়ো, কিন্তু দুই পাশের পরিবেশটা কিন্তু চমৎকার, গাছপালা দিয়ে ঘেরা, সবুজ। রাস্তাটা যদি ভালো হতো তাহলে আরো বেশি আরামদায়ক হতো এই জার্নিটা। নীলাদ্রি লেক যাওয়ার পথে এখানে আরো একটি স্পট, এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই জায়গাটার নাম আসলে মিনি সুইজারল্যান্ডের মতো দেখা যায়। দেখেন নিচে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, বেড়ার দুই পাশে দুই দেশের গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে। আর পাহাড়টা এখান থেকে আরো অনেকটা কাছে দেখা যাচ্ছে। দেখেন একটু, খুবই সুন্দর জায়গা। আকাশে রোদ নেই, মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু জায়গাগুলো খুবই চমৎকার। রোদ থাকলে কষ্ট হতো, কিন্তু রোদ থাকলে আবার জায়গাগুলো আরো আলো উজ্জ্বল দেখাতো। সুনামগঞ্জে বেশ কিছু দর্শনীয় পর্যটন স্পট আছে, তার মধ্যে এই মিনি সুইজারল্যান্ডটাও একটি। আর সত্যি জায়গাটা খুবই সুন্দর, দেখতে অবিকল মিনি সুইজারল্যান্ডের মতোই দেখায়। এটা হচ্ছে একটি খাড়া পাহাড়ি ঢালু পথ, আর কিছু কিছু জায়গা ভাঙাচোরা, এই জন্য আমরা রিস্ক না নিয়ে পায়ে হেঁটেই নামতেছি। আর এখন আমরা এখান দিয়ে চলে যাব, এখান দিয়ে কিছুটা পথ গেলেই আমরা পেয়ে যাব নীলাদ্রি লেক। মোটরসাইকেলে যাওয়ার সময় এই পথগুলো দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এক পাশে পাহাড়, এক পাশে সবুজ ধানক্ষেত, তার মাঝে এই পিচ ঢালাই রাস্তা, সে যেন এক রূপকথার গল্পের মতো। সত্যিই খুব সুন্দর জায়গা এই সুনামগঞ্জ।
আমাদের মোটরসাইকেলটি পিছনে পড়ে যাওয়াতে আমাদের আরো 2 জন ভ্রমণ সঙ্গী তারা এখানে গাছের নিচে আমাদের জন্য অপেক্ষারত। পাহাড় আর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি আরো একটি পর্যটন স্পটে। সুনামগঞ্জের এই স্পটটার নাম হচ্ছে সাদা পাথর। এটা সিলেট সাদা পাথর না, এটা হচ্ছে সুনামগঞ্জ সাদা পাথর। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথর এখানে আছে, তবে সেটা কৃত্রিম ভাবে এখানে পাথরগুলো রাখা হয়েছে। এগুলা প্রাকৃতিক ভাবে কিন্তু এই পাথরগুলো এখানে আসে নাই। প্রাকৃতিক ভাবে কিছু পাথর আছে, দেখেন এই যে এই পাথরগুলো একটু বাদামি রঙের। আর এই যে সাদা পাথরগুলো এগুলা গাড়ি দিয়ে এখানে আনা হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে পর্যটকদের একটু বাড়তি বিনোদন দেওয়ার জন্য। আর এখানে একটা ছোট জলাশয় দেখা যাচ্ছে। সুনামগঞ্জের এই সাদা পাথর স্পটে আসলে আপনারা এই জলাশয়টার দেখা পাবেন। এটা হচ্ছে ভারতের এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চূড়া বেয়ে এই পানিগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। আর কিছুটা সামনেই কিন্তু ভারতের বর্ডার, আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া দেওয়া, হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো এই পানিগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢুকছে। আকাশ মেঘলা, এই জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে। এই দেখেন এটা হচ্ছে বিএসএফ এর একটি ছোট্ট ক্যাম্প, আর ওখান থেকে ওরা বসে বসে টহল দিচ্ছে। আর পানিগুলো খুবই ঠান্ডা, এই পানি দিয়ে একটু গোসল করলে মনে হয় অন্তর শুদ্ধ ঠান্ডা হয়ে যেত। মুখটা ধুয়ে নেই। স্বচ্ছ পানির এই পাহাড়ি ঢল, পাথরগুলো বিভিন্ন রঙের পাথর এখানে আছে। আর এখান দিয়ে হাঁটতে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলে মুখ ধুয়ে সারাদিনের ক্লান্তি দূর করে এখন আমাদের এখান থেকে যাবার পালা। সাদা পাথর স্পট থেকে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। তো ওখানে কিছুটা সময় ঘুরে তারপর আমরা আমাদের ট্রলারে চলে যাব। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে নীলাদ্রি লেক। অসম্ভব সুন্দর একটি লেক, পাহাড়ের সাথে এত সুন্দর এর পরিবেশ, এর চারপাশটা, এটা আসলে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর একটি লেক হয়, কত চমৎকার এই লেকটি। আর এই লেকে কিন্তু হাইকিং করারও ব্যবস্থা আছে, ছোট ছোট ডিঙি নৌকাতেও চড়তে পারবেন। আর দেখেন এটার পরিবেশটা কত সুন্দর, কত চমৎকার। সুনামগঞ্জের টেকের ঘাটে অবস্থিত এই হ্রদটি শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। নীলাদ্রি লেক বাংলাদেশের তাহেরপুর উপজেলায় অবস্থিত একটি হ্রদ। অসম্ভব সুন্দর এই লেকটি রেখে যেতে ইচ্ছে করতেছে না, তবুও যেতে হবে, কারণ আমাদের আজকের এই সফরটি ছিল ডে লং ট্যুর। তো আমরা আজকে এখান থেকে চলে যাব, এখন আমাদের ট্রলার আমাদের জন্য অপেক্ষা করছে। তো যারা ডে লং ট্যুর করতে চান তাদের এই ভিডিওটি অনেক সহায়ক হবে, কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে কোথায় কোথায় ঘুরবেন। যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন আমাদের আজকের ট্যুরটি ছিল গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ দিয়ে নেত্রকোনার উপর দিয়ে আমরা আজকে সুনামগঞ্জ বাদশাহগঞ্জ থেকে আমাদের ট্রলার যাত্রা শুরু করি হাওরের উদ্দেশ্যে। আর হাওর পাড়ি দিয়ে আমরা চলে আসি টাকের ঘাটে। আর এখানে আসার পরে এই টাকের ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে আমাদের এই সুনামগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা পরিদর্শন করলাম, ভ্রমণ করলাম। আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি টাকের ঘাটের যে লঞ্চ ঘাট সেখানে। তো সেখান থেকে আমরা এখন চলে এসেছি আমাদের লঞ্চে, আমাদের লঞ্চটি যাত্রা শুরু করে দিয়েছে। আর যেতে যেতে দেখতে পাচ্ছি এখন অনেকগুলো হাউস বোট
এই টাকের ঘাটের দিকে আসতেছে। যারা ঢাকা থেকে আসবেন আমার মনে হয় তাদের জন্য হাউস বোটই সর্বোত্তম। সময় এখন বেলা 6টা, আর এখন আমরা টেকের ঘাট থেকে এই সুনামগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে ফেরত যাচ্ছি আমাদের গৃহে। তো কিছু কথা আমি শেয়ার করি, তার মধ্যে হচ্ছে যারা এই টাঙ্গুয়ার হাওরে আসতে চান একটু সময় নিয়ে আসবেন। যারা বোটে করে এক রাত এখানে থেকে ভ্রমণ করবেন, সেই ভ্রমণটাই উত্তম, কারণ ঢাকা থেকে এখানে এসে এখানে ঘুরে আবার ফেরত যাওয়াটা খুবই একটা আপনার হ্যাসেল হয়ে যায়। এখানে যদি আপনি একটি রাত বোটে থাকেন, সেখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা। এই হাওরে ভ্রমণের সেটাই হচ্ছে উত্তম। আর তারপরও যারা চান, যাদের সময় কম, ডে লং ট্যুর করতে চান, যারা দিনে এসে ঘুরে দিনে ফেরত যেতে চান, এই ভিডিও থেকে উপকৃত হবেন কীভাবে ডে লং ট্যুর করা যায় ঢাকা থেকে এসে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশে কিন্তু এখনো অনেক মেঘ দেখা যাচ্ছে কিনা, অনেক মেঘ এখনো আকাশে। তো আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে, আর আমাদের রিজার্ভ করা গাড়ি নিয়ে আমরা আসছি এখানে। তো আমাদের গাড়িতে আমরা আবার রওনা শুরু করব বাড়ির উদ্দেশ্যে।